প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিগ অফ নেশনসের গঠন। আমরা জানি ভার্সাই সন্ধির প্রথম অংশ হিসেবে লিগ অফ নেশনস 1920 সালের 10 জানুয়ারি তার যাত্রা শুরু করেছিল। ভার্সাই চুক্তিতে স্বাক্ষরকারী 30টি সদস্য রাষ্ট্র নিয়েই লিগ অফ নেশনস তার যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে আরও 13টি রাষ্ট্র এর সদস্যভুক্ত হয়েছিল এবং 19 শতকের 30-এর দশকে এর সদস্য সংখ্যা দাঁড়ায় 60-এ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে রাষ্ট্রটি ছিল লিগ অফ নেশনস গঠনের উদ্যোক্তা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্রই লিগ অফ নেশনসের সদস্য রাষ্ট্র হিসেবে কোনো দিনও অংশগ্রহণ করেনি বা সদস্যই হয় নাই। যার কারণে শুরুতেই লিগ অফ নেশনসের একটি দুর্বলতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এর সদস্য না হওয়ার কারণে। জাতিপুঞ্জ তার কার্যক্রম পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 3টি অঙ্গ সংস্থান প্রতিষ্ঠা করেছিল। এই 3টি অঙ্গ সংস্থান ছিল: 1 দ্য অ্যাসেম্বলি বা সাধারণ সভা, 2 দ্য কাউন্সিল পরিষদ, 3 দ্য সেক্রেটারিয়েট সচিবালয়। এছাড়া জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা নামে 2টি সংস্থা ছিল, যদিও অনেকে এই 2টি সংস্থাকে জাতিপুঞ্জের সংস্থা হিসেবে গ্রহণ করতে রাজি নয়। তবে জাতিপুঞ্জের সঙ্গে এটাই ওতপ্রোতভাবে জড়িত ছিল। দ্য অ্যাসেম্বলি বা সাধারণ সভা লীগের চুক্তিপত্রের 3 নম্বর ধারায় সাধারণ সভা কিভাবে গঠিত হবে এবং তার কার্যাবলী কি হবে সে সম্পর্কে বলা হয়েছিল। লিগ অফ নেশনসের স্বাক্ষরকারী সকল সদস্য রাষ্ট্র এই দ্য অ্যাসেম্বলি বা সাধারণ সভার সদস্য রাষ্ট্র হিসেবে গৃহীত হয়। লিগ অফ নেশনস বছরে একটি সভার, অর্থাৎ সাধারণ সভা বছরে একটি সভার আহ্বান করত এবং এটি আহ্বান করতেন মহাসচিব। সকল সদস্য রাষ্ট্র এতে অংশগ্রহণ করত। তবে জরুরি কোনো প্রয়োজনে লিগ অফ নেশনস যে কোনো সময় তার সভা আহ্বান করতে পারত। সভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন সভাপতি এবং 6 জন সহসভাপতি নিযুক্ত করত অ্যাসেম্বলি। সভা বা সাধারণ সভা তার কার্যক্রম সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনার জন্য 6টি কমিটি গঠন করেছিল। এই 6টি কমিটির মাধ্যমে সভা তার কার্যক্রম পরিচালনা করত। যেমন এই 6টি কমিটির একটি ছিল সাংবিধানিক বিষয়ক কমিটি, একটি ছিল আইন বিষয়ক কমিটি, একটি ছিল অস্ত্র বিষয়ক কমিটি, একটা ছিল বাজেট সংক্রান্ত কমিটি, আরেকটি ছিল সামাজিক, সাধারণ ও রাজনৈতিক কমিটি এবং আরেকটি ছিল কারিগরি কমিটি। ভোটদান পদ্ধতি জাতিপুঞ্জের এটি একটি জটিল পদ্ধতি সৃষ্টি করেছিল। সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভোট ছিল। পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য রাষ্ট্রের সম্মতির প্রয়োজন ছিল, যেটি লিগ অফ নেশনস ব্যর্থতার পিছনে একটি অন্যতম কারণ ছিল। কারণ একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কখনো সকল সদস্য রাষ্ট্র সম্মতি প্রকাশ করতে পারে না, কোনো সভাতেই এটা সম্ভবপর হয় না। কিন্তু লিগ অফ নেশনসের এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত গুরুতর, যার কারণে কিন্তু লিগ অফ নেশনস ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল।
লিগ অফ নেশনসের চুক্তিপত্র মোতাবেক সভার ক্ষমতা কী ছিল? ক্ষমতাগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে বিরোধ মীমাংসা করা, এটি একটি লিগ অফ নেশনসের অ্যাসেম্বলির ক্ষমতা ছিল। এবং সদস্য রাষ্ট্রভুক্ত দেশগুলো নতুন সদস্য রাষ্ট্র গ্রহণ করবে কিনা সেটি বিবেচনা তারা নিজেরাই করত। পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। পরিষদের দুই রকমের সদস্য ছিল, একটি স্থায়ী সদস্য এবং একটি অস্থায়ী সদস্য। এখনও আমরা যেমন জাতিসংঘের বা ইউনাইটেড নেশনসের দেখতে পাই স্থায়ী সদস্য রাষ্ট্র এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে, তেমনি লিগ অফ নেশনসের পরিষদেরও অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। এই অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোকে নির্বাচন করা লিগ অফ নেশনসের একটি দায়িত্ব ছিল। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তে যে সন্ধিগুলো হয়েছিল সেই সন্ধিগুলো বিদ্যমান সন্ধিসমূহ বা পরবর্তীতে যে সকল সন্ধি গ্রহণ করা হবে সেগুলো পুনর্বিবেচনা করারও এখতিয়ার সাধারণ সভার ছিল। এছাড়া জাতিপুঞ্জের আর্থিক বিষয় নিয়ন্ত্রণ করার এখতিয়ার বা ক্ষমতা ছিল এই সাধারণ সভার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি জাতিপুঞ্জ প্রতিষ্ঠার বা লিগ অফ নেশন প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা। সাধারণ সভা যদি পর্যালোচনা করি, আমরা কমিটিগুলো দেখি তাহলে দেখতে পাই যে এখানে সাংবিধানিক কমিটি ছিল, আইন বিষয়ক কমিটি ছিল এবং অস্ত্র বিষয়ক একটি কমিটি ছিল। কাজেই জাতিপুঞ্জের এই সাধারণ সভারও কর্মক্ষমতার মধ্যে বা কার্যক্ষমতার মধ্যে একটি অন্যতম বিষয় ছিল বা দায়িত্ব ছিল, যেটি হলো বিশ্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। লিগ অফ নেশনসের অপর একটি অঙ্গসংস্থান ছিল দ্য কাউন্সিল বা পরিষদ। লিগ অফ নেশনসের চুক্তিপত্রের 4 নম্বর ধারায় এই কাউন্সিলের গঠন সম্পর্কে, কার্যাবলী সম্পর্কে বলা হয়েছিল। আমরা দেখতে পাই যে আগেও বলেছি যে কাউন্সিল গঠিত হয়েছিল 2 রকমের সদস্য নিয়ে, একটি স্থায়ী সদস্য, অপরটি অস্থায়ী সদস্য। লিগ অফ নেশনসের স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল 5 এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল 4। অর্থাৎ কাউন্সিলের এই 5 জন স্থায়ী সদস্য এবং 4 জন অস্থায়ী সদস্য নিয়েই গঠিত হয়েছিল। ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান এবং আমেরিকাকে নিয়ে স্থায়ী সদস্য এবং 4টি অস্থায়ী সদস্য রাষ্ট্র প্রতি একটি সময় অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হতো, যেটি করত লিগ অফ নেশনসের সাধারণ সভা। কিন্তু এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র, আগেই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র কখনো লিগ অফ নেশনসে সদস্য রাষ্ট্র হয়নি। কারণ ছিল মার্কিন কংগ্রেস লিগ অফ নেশনসে যোগদান করার অনুমোদন দেয়নি, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই স্থায়ী সদস্য পদটি ফাঁকা ছিল। তবে একসময় জার্মানিকে, যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়, সেই জার্মানিকে সদস্যভুক্ত করা হয়েছিল এবং তাকে স্থায়ী সদস্য পদও দেওয়া হয়েছিল, কিন্তু জার্মানি সেটি অল্প দিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লিগ অফ নেশনসের পরিষদের দ্য কাউন্সিলের ভোটদান পদ্ধতিও কিছুটা জটিল ছিল। পদ্ধতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির প্রয়োজন হতো। তবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সকল সদস্য রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হতো। প্রত্যেক সদস্যের একটি করে ভোটও ছিল। এই যে
গুরুত্বপূর্ণ বিষয়ে সকল সদস্য রাষ্ট্রের সম্মতি গ্রহণ, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যর্থতার পিছনে। আমরা জাতিসংঘেও দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতিসংঘের এই স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর সম্মতির প্রয়োজন হতো। তারা যে কোনো বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে ভেটো দান করতে পারত। লিগ অফ নেশনসের পরিষদের ক্ষমতা ও কার্যাবলী কীরূপ ছিল? সাধারণ সভাকে যদি আমরা আইনসভার সঙ্গে তুলনা করি, তাহলে পরিষদকে শাসন বিভাগের সঙ্গে তুলনা করা যায় বা বলা যায়। লিগ অফ নেশনসের এই পরিষদের ক্ষমতা ছিল বেশ ব্যাপকই। বিশেষ করে আন্তর্জাতিক বা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব হস্তান্তর ছিল লিগ অফ নেশনসের এই সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর হাতে। সাধারণ সভার অনুমোদন ক্রমে পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করতে পারত এই সাধারণ পরিষদ। অস্ত্রের পরিমাণ হ্রাসের ক্ষমতা পরিষদের হাতেও ন্যস্ত ছিল। পরিষদের মতামত ব্যতীত কোনো সদস্য রাষ্ট্র নির্ধারিত পরিমাণ অস্ত্রের বেশি অস্ত্র উৎপাদন করার ক্ষমতা পেত না। কাজেই এখানে একটা কাগজে কলমে বিষয়টি ছিল, কিন্তু এটি পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা ছিল না বা দেখার কোনো প্রতিষ্ঠানও ছিল না, যার কারণে সদস্য রাষ্ট্রগুলো নিজেরাই অস্ত্রের পরিমাণ বৃদ্ধি করতে থাকে। কোনো সদস্য রাষ্ট্র দ্বারা অপর কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডগত সংহতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে বা রাজনৈতিক স্বাধীনতা হরণের বিষয়টি দেখা দিলে বা কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন চালালে এই আগ্রাসন, ভীতি প্রদর্শন বা ভূখণ্ডগত সংহতি রক্ষা হচ্ছে না এমন কোনো বিষয় দেখা দিলে সেই বিষয়গুলোকে প্রতিরোধ করার ক্ষমতা অর্পণ করা হয়েছিল পরিষদকে, এবং তার সমুচিত জবাব দেয়ারও ক্ষমতা প্রদান করা হয়েছিল পরিষদের হাতে। যেসব বিরোধী সালিসি বা বিচার বিভাগীয় সিদ্ধান্তের জন্য পেশ করা হবে না, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও পরিষদকে ন্যস্ত করা হয়েছিল। পরিষদ শান্তিপূর্ণ উপায়ে কোনো বিরোধ মীমাংসার ক্ষমতা অর্পণ করা হয়েছিল, অর্থাৎ শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরোধ মীমাংসার ক্ষমতা অর্পিত হয়েছিল এই পরিষদের হাতে। এমনকি সদস্য বহির্ভূত রাষ্ট্রেরও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, বিরোধ দেখা দেয়, সংহতির সমস্যার সৃষ্টি হয়, সেগুলো সমাধানের ক্ষমতাও দেয়া হয়েছিল জাতিপুঞ্জের এই পরিষদের হাতে। এ কারণে বলা হয়ে থাকে জাতিপুঞ্জের সবচাইতে শক্তিশালী অঙ্গ সংস্থা ছিল এই পরিষদ। এই পরিষদের হাতেই বিশ্বের শান্তি এবং নিরাপত্তার দায়িত্ব ছিল। বাস্তবে সেটা প্রতিফলন হইতে দেখা যায়নি, কারণ স্থায়ী এবং অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলো পরস্পর দ্বন্দ্বে লিপ্ত ছিল এবং পরবর্তীতে তারা নিজেরাই অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, যার কারণে সেটি কেবলমাত্র কাগজে কলমেই রয়ে গিয়েছিল যে বিশ্ব শান্তি রক্ষার দায়িত্ব এই পরিষদের হাতে ন্যস্ত ছিল। যে কোনো আন্তর্জাতিক সংগঠন পরিচালনার জন্য একটি সচিবালয়ের প্রয়োজন হয়। লিগ অফ নেশনসেরও তেমনি একটি সচিবালয় ছিল। এই সচিবালয় তার কার্যক্রম পরিচালনার জন্য একজন মহাসচিব এবং প্রয়োজনীয় সংখ্যক সচিব ও অন্যান্য কর্মচারী নিয়েই গঠিত ছিল। সমগ্র বিশ্বে এই সচিবালয়টিই ছিল সর্বপ্রথম আন্তর্জাতিক সচিবালয়। লিগ অফ নেশনসের প্রথম মহাসচিব ছিলেন এরিক দ্রুমদে
বা ড্রামনও বলা হয়ে থাকে। কেউ কেউ ড্রামন বলেন, কেউ কেউ তাকে এরিক দ্রোমদে বলে থাকেন। এই এরিক দ্রোমদের নেতৃত্বে এই সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হয়। লিগ অফ নেশনসের সচিবালয়ের মহাসচিবের অন্যতম একটি দায়িত্ব ছিল পরিষদের এবং সভায় তিনি উপস্থিত হতেন এবং পরামর্শ দিতেন। যুদ্ধে অথবা যুদ্ধের ভীতি প্রদর্শনের ক্ষেত্রে কোনো সদস্য রাষ্ট্র আবেদন জানালে মহাসচিব পরিষদের আহ্বান করতে পারতেন। অর্থাৎ তাহলে পরিষদের সভার আহ্বান করার এখতিয়ার ছিল মহাসচিবের হাতে। এমনকি সাধারণ সভার আহ্বান করার এখতিয়ার ছিল এই মহাসচিবের। কোনো বিরোধ বা আন্তর্জাতিক সমস্যা সংক্রান্ত কোনো বিষয়ে মহাসচিবের কাছে আবেদন করলে সেটার পূর্ণাঙ্গ তদন্ত করার দায়িত্ব অর্পিত হয়েছিল এই সচিবালয়ের মহাসচিবের উপর। মহাসচিব তার ক্ষমতা বলে বিরোধে জড়িত রাষ্ট্রগুলোকে তলব করতেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করতে বাধ্য করতে পারতেন। অর্থাৎ মহাসচিবের নিকট বিরোধে জড়িত রাষ্ট্রগুলো তদন্ত প্রতিবেদনে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক দলিলপত্র তথ্যাদি পেশ করতে বাধ্য ছিলেন। এটি ছিল মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মহাসচিবের তাহলে দায়িত্ব বা ক্ষমতা যথেষ্টই ছিল বলা যায়। স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়, যেটি অনেকেই মেনে নিতে রাজি নয়। যা হোক, তারপর আমরা আলোচনা করব, যেহেতু লীগের চুক্তিপত্রের 14 নম্বর ধারা অনুযায়ী একটি স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়ের গঠনের কথা বলা হয়েছিল, সেই কারণেই আমরা অনেকেই বলে থাকি যে স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় গঠন বা স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়ও ছিল জাতিপুঞ্জের একটি অঙ্গ সংগঠন। লিগ অফ নেশনসের 14 নম্বর ধারা মোতাবেক একটি কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটির পরিকল্পনা মোতাবেক 1920 সালের ডিসেম্বরে স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় গঠনের বিধিবদ্ধ আইন গৃহীত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত 51টি রাষ্ট্র এই বিচারালয়ের এখতিয়ারকে স্বীকৃতি দিয়েছিল। কাজেই এই স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়কে কেউ এর একটি অঙ্গ সংস্থা হিসেবে গ্রহণ করে থাকেন। আরেকটি যে সংস্থার কথাটি আমরা বলেছিলাম সেটি হলো ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। ভার্সাই চুক্তির অংশ হিসাবে 1919 সালের 11 এপ্রিল ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শুরুটা হয়েছিল শ্রমিক কর্মচারীদের মধ্যে সমতা বিধান, শ্রমিক কর্মচারীদের উন্নতি সাধনের লক্ষ্যেই। যে সংস্থাটি বলা হয়ে থাকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে সবচেয়ে পুরনো। এই সংস্থাটি পরবর্তীতে আমরা দেখতে পাই জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এর যাত্রা শুরু হয়েছিল 1919 সালে, যেটি এখনও টিকে রয়েছে। বলা যায় আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী এই সংস্থাটি। যে এই সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল 1919 সালে। এই সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এর প্রথম মহাপরিচালক ছিলেন আলবার্ট থমাস, ফ্রান্সের অধিবাসী। বর্তমান এই সংস্থার সদস্য রাষ্ট্র প্রায় 187টি এবং বাংলাদেশও 1972 সালেই
এই সংস্থাটির সদস্যপদ লাভ করে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটি হলো, যদি আমরা দেখি তাহলে জাতিপুঞ্জের বা লিগ অফ নেশনসের সাধারণ সভা, পরিষদ, সচিবালয়, এই তিনটি মূল অঙ্গ সংস্থান এবং কেউ কেউ আন্তর্জাতিক সংস্থাকে এবং স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়কে এই জাতিপুঞ্জের সংস্থা হিসেবে গ্রহণ করতে রাজি নয়। তথাপি আমরা আলোচনা করেছি, কারণ কেউ কেউ এই দুটি সংস্থাকেও জাতিপুঞ্জের সংস্থা হিসেবে গণ্য করে থাকে। এবং সবচাইতে বড় ব্যাপার যে 1919 সালের এপ্রিলে যে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিকদের উন্নয়নের জন্য, সেই সংস্থাটি আজও বিশ্বে টিকে রয়েছে। যদিও জাতিপুঞ্জ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল, কিন্তু সেই জাতিপুঞ্জের পথ ধরে অপর একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ, যেটি এখন সমগ্র বিশ্বে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শরণার্থীর ক্ষেত্রে, মাদকের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ধন্যবাদ শিক্ষার্থী, ধন্যবাদ সকল।